সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। করোনাকালীন সময়ে আমরা স্কুলে 2020 সালে মাত্র মার্চ মাসে 17 তারিখ পর্যন্ত যেতে পেরেছি। তারপরে তোমাদের সাথে আমার আর দেখা সাক্ষাৎ নাই। তাহলে অনেক দিন পর আবার দেখা সাক্ষাৎ হলো অনলাইনের মাধ্যমে। কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস হলো, আমরা করোনাকালীন সময়ে তোমাদের সাথে কিন্তু অনলাইন কার্যক্রমে কিন্তু যুক্ত হয়েছি, সরাসরি সাক্ষাৎ হওয়ার সুযোগটা হয়নি। এখনও আবার অনলাইন কার্যক্রমের মাধ্যমে তোমাদের সাথে আবার সাক্ষাতের সুযোগ তৈরি হয়েছে স্কুল কর্তৃক আয়োজনের মাধ্যমে। তাহলে তোমরা গত বছর যেভাবে আমাদের সাথে ভালোভাবে শেয়ারিং করেছো, অর্থাৎ আমরা যেভাবে বলেছি কিংবা সরকার যেভাবে আমাদেরকে বলেছে তোমাদের ক্লাস নেওয়ার জন্য, ঠিক আমরা সেইভাবে এবারও ক্লাস নেওয়া শুরু করেছি। বাসায় ছিলে স্বাস্থ্য সুরক্ষার জন্য, এবং আমরা তোমাদেরকে বারবার যেভাবে বলেছিলাম তোমরা শুনেছ, সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। কিভাবে শুনেছি? যে বাসার থেকে বের না হওয়ার জন্য, বাসায় পড়ার জন্য, কিংবা মুখে মাস্ক পরিধান করার জন্য, এই জিনিসগুলো তোমরা করেছো। এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা পঞ্চম শ্রেণী শেষ করেছি। হয়তো আমরা পরীক্ষা দিতে পারিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে। আমরা ষষ্ঠ শ্রেণীতে সবাই উত্তীর্ণ হয়েছে। তো ষষ্ঠ শ্রেণীতে আমাদের আবার নতুন বছর শুরু হয়ে গেল, নতুন বছর নতুন কার্যক্রম। সেই কার্যক্রমের স্বাভাবিক অংশ বিশেষে আমরা আবার যে তোমাদের সাথে আবার পড়ালেখার সাথে যুক্ত হচ্ছি। সেই পড়ালেখার মধ্যে আজকে আমাদের ছিল কি, যে গণিত। ঠিক আছে, গণিত। আমরা পঞ্চম শ্রেণীতে তো গণিত পড়েছি, এখন ষষ্ঠ শ্রেণীতে গণিত আছে। তো আমরা পঞ্চম শ্রেণীতে শিখেছিলাম স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ জিনিসগুলো কি। আজকে আবার সেগুলো আবার একটু আলোচনা করি। তাহলে কি, মানব সভ্যতার শুরুতে মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে গণনার প্রয়োজন অনুভব করে। অর্থাৎ মানুষ যেদিন হযরত আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসছে, তারপরে থেকে মানুষ গণনা কাজের জন্য কি করছে, গণনার জন্য শুরু করছে। প্রথম অবস্থায় বিভিন্ন প্রতীক, সমান আকারের একই বস্তু বা কাঠি এবং মাটিতে বা পাথরে কি করছে, পাথরে দাগ দিয়ে প্রাণী বা বস্তুর হিসাব রাখা হতো। কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসাব রাখার জন্য অন্য ধরনের প্রতীকের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে গণনার জন্ম হয় এবং ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখনকার ব্যবহৃত সংখ্যার প্রতীক। অর্থাৎ মানুষ যখন আদিমকালে গুহায় বসবাস করত, তখন মানুষ কি করত, যে বিভিন্ন ধরনের পশু পাখি শিকার করত, কিংবা একটি জিনিসের পরিবর্তে অন্য জিনিসটি কি করতো, আদান প্রদান করত। তখন মানুষ কীভাবে হিসাব রাখতো? কোনো একটা প্রতীক ব্যবহার করত, সমান আকারে একই লাঠি বা কাঠি ব্যবহার করত, মাটিতে বা পাথরে দাগ দিয়ে এই যে প্রাণী বা বস্তুর হিসাবটা রাখতো, ঠিক না? তখন তো মানুষের চাহিদা কম ছিল, যেই জন্য অত বেশি প্রয়োজন হয়নি। কিন্তু মানুষের যখন বুদ্ধি জ্ঞান বেশি হলো বা হিসাব বেশি রাখার দরকার হলো, তখন সংখ্যার প্রতীক শুরু হলো। সেখান থেকে আজকে পর্যন্ত গণনার এই যে ব্যবহৃত প্রতীকগুলো, সেখান থেকে সৃষ্টি। তো এখন আমরা শিখবো হলো অঙ্ক পাতন জিনিসগুলো কি। ঠিক আছে, তাহলে অঙ্ক পাতন জিনিসগুলো আমরা আলোচনা করবো। অঙ্ক পাতন জিনিসগুলো কি, ঠিক আছে। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা হয়, এটা আমরা জানি, ক্লাস 5-ও শিখেছি, ঠিক না? প্রতীকগুলো কি কি? প্রতীকগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এখন বলবো স্যার, এইখানে 10 কেন লিখলাম না? 10 লিখলে দেখো দুইটি সংখ্যা হয়ে যায়, 1 আসে এবং 0 আসে। এখানে প্রত্যেকটি সংখ্যা কিন্তু এক ডিজিটে। দেখো
ঠিক আছে, এই জন্য এগুলো আমরা বলবো যে প্রতীক। তাহলে প্রতীক যদি বলে কয়টি বলবো, আমরা পঞ্চম শ্রেণীতে শিখেছিলাম এগুলোর 10টি সংখ্যার প্রতীক, ঠিক না? এইগুলোকে অঙ্ক বলা হয়, এই 10টি সংখ্যাকে অঙ্ক বলা হয়, এগুলো আবার সংখ্যা। ঠিক আছে, শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এই যে শূন্যটা আছে, এই শূন্যটা ব্যতীত বাকি যেগুলো আছে, এই 1 2 3 4 5 6 7 8 9, এগুলোকে বলবো হলো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক বলে, অর্থাৎ এইখান থেকে শুরু করে 9 পর্যন্ত এগুলোকে বলে সার্থক অঙ্ক। শেষেরটিকে শূন্য বলা হয়, এই যে শূন্য বলা হয়। সংখ্যাগুলো সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে 1 2 3 4 5 6 7 8 9 ও 0। ঠিক আছে, এবার নিজস্ব মানটা। ঠিক আছে, অঙ্কপাতন জিনিসগুলো কি সেটা আমরা বুঝলাম। এখন আসি 9 অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা আমরা কি বলবো, দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো আমরা বলবো কোনো, ঠিক আছে, কোনো কি বলবো, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা যদি লিখি সেটাই। এখন এই যে সংখ্যা তো আমরা আগে জেনেছি 1 2 3 4 5 6 7 8 9, এগুলো এগুলো লেখাকেই বলা হয় হইলো আমাদের এই যে বলা হয়, কি বলা হয়, অঙ্কপাতন বলা হয়। অঙ্কপাতনে 10টি প্রতীক ব্যবহার করা হয়। তাহলে 10টি প্রতীক কি মনে আছে তো? শূন্য থেকে এই যে এখান থেকে 1 থেকে 0 পর্যন্ত। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। আমরা একটা জিনিস খেয়াল করি, দেখো, আমরা যখন নামতা বলি, নামতা বলি কি, যে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। ঠিক না? 10 পর্যন্ত বলি। এই যে 10 পর্যন্ত বলি, কিন্তু কখনো বলি না 11 দুগুণে 22, তখন 11টা বলে ফেলি। তার 10 পর্যন্ত বলি, ঠিক না? এই জন্য একে 10 গুণোত্তর রীতিও বলা হয়। বুঝছি কেন এই যে 10 পর্যন্ত বলি। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে। ঠিক আছে, ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর সক্রিয় মানে 10 গুণ, 10 গুণ প্রকাশ করে। কিভাবে হয় সেটা বলি, যেমন আমরা পরে এগুলো দেখব কিভাবে 10 গুণ প্রকাশ করে। ঠিক আছে, ডান দিক থেকে দ্বিতীয় 10 গুণ বলে। তৃতীয় অঙ্কটি দ্বিতীয় স্থানের মানে 10 গুণ বা সক্রিয় মানের শতগুণ প্রকাশ করে, অর্থাৎ ততদর্শক প্রকাশ করে। এরূপ কোনো অঙ্ক এক স্থান করে, কোনো অঙ্ক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে কোনো সংখ্যা ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। এখন স্থানীয় মান কিভাবে, এবং ওই যে একটু আগে বললাম 10 গুণ করে প্রকাশ করে, সেটা কিভাবে সেটা দেখব। যেমন 3 3 3, 3টা 3 লিখলাম। সর্বডানে 3, কোনটা, এই যে সর্বডানে 3, আমরা যদি একে একটু কালি দিয়ে প্রকাশ করি, সর্বডানের 3, এই যে সর্বডানের 3, এর স্থানীয় মান হলো 3, শুধু 3। ঠিক আছে, এরপরে আমরা যাই ডান দিক থেকে দ্বিতীয়, এই যে ডান দিক থেকে দ্বিতীয়, তা ডান দিক থেকে দ্বিতীয়টা যাই। ডান দিক থেকে দ্বিতীয় দেখো সবুজ কালিটার দ্বারা আমরা একটুকু যদি লিখি হলো আমাদের কোন কালি দ্বারা, এইটুকু লিখি হলো আমরা এই কালির দ্বারা প্রকাশ করি। সর্বডানে 3 এর ডান দিক থেকে দ্বিতীয়, এতটুকু আমরা দিই হইল এই কালিটা দ্বারা প্রকাশ করি। তাহলে এতটুকু আমরা বলবো হইলে কি বলবো, দশকের মান। ঠিক না কথা? দেখো দ্বিতীয় সংখ্যাটা এই যে এটা হলো 10 গুণ বেশি, অর্থাৎ
এর দিক থেকে হলো এই দ্বিতীয় 3 এর স্থানীয় মান 3 দশক অর্থাৎ 30। এখন রয়ে গেল তৃতীয়টা। তার তৃতীয়টা আসি আমরা, তৃতীয়টা অন্য কিছু দিয়ে প্রকাশ করি। দেখো অন্য কিছু দিয়ে কি দিয়ে প্রকাশ করব, এটা দিয়ে প্রকাশ করি। তাহলে এইটা দিয়ে যদি প্রকাশ করি, এই যে তৃতীয় স্থানে অবস্থান যেটা আছে এটা কত পূর্ব আমরা দেখো এবার 300, অর্থাৎ এই যে 3-এর প্রথম যেটা সর্বপ্রথম ডানে আছে তার 10 গুণ হইল কত আছে 3। আবার এই 3-এর এটা 10 গুণ হইল এই 3। তাহলে প্রথম যদি আমরা বলি যে সর্ববামের থেকে এই ক্ষেত্রে যায়, তাহলে এখানে সংখ্যাটা আছে হলো 300। ঠিক আছে, 300, এই 3-এর মান হলো 300, এই 3-এর মান হলো 30, এই 3-এর মান হলো 3। তাহলে দেখা যাচ্ছে যে অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা সক্রিয়তা একই থাকে। অর্থাৎ এই 3 3-এ থাকে, হয়তো 300 হয়, 30 হয়, এরকম হয়। ঠিক আছে, এবার তাহলে এখন আমরা আসি দেশীয় সংখ্যা পঠন রীতি। দেশীয় পদ্ধতি কিভাবে হয়? দেশীয় রীতিতে আমরা পূর্ব থেকে গণনা করতে শিখেছি, আগে শিখছি না? আচ্ছা, আজকে আবার শিখবো। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, এই যে ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক, শতক প্রকাশ করে। চতুর্থ আমরা বলবো, ঠিক আছে, চতুর্থ বলবো, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত ও কুঠি বলা হয়। ঠিক আছে, ও কুঠি বলা হয়। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এইভাবে জিনিসটা সাজাই নি তাহলে কি হয় দেখো তো। এইখানে দেখো সর্বপ্রথম যদি এই একেরটা চিন্তা করি, এটা হলো প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর অষ্টম। তাহলে এখন আমরা একটু খেয়াল করি, এখানে প্রথম লিখবো একক, তারপর লিখবো দশক, তারপর লিখবো শতক। ঠিক না কথা? শতক, এরপরে হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো একের স্থানীয় মান আমরা বলবো 1, কিন্তু 2-এর স্থানীয় মান হলো দশক। কয়টা দশক? 2টি দশক। 2 বসাইছি জন্য 2টি দশক। 3-এর স্থানীয় মান হলো শতক। কোথায়? এই যে শতক লেখা আছে, শতক। তাহলে 3 শতক মানে কত? 300। 4-এর স্থানীয় মান হাজার, তাহলে কত হাজার বলতো? 4000। ঠিক আছে, এবার এখন 5-এর স্থানীয় মান যদি বলি আমরা, তাহলে দেখো এইখানে বলতো তাহলে 50,000 বলতে হবে। ঠিক আছে, এবার এখন যদি 6-এর স্থানীয় মান বলি তাহলে বলবো কি 6 লক্ষ। 7-এর স্থানীয় মান মানে এখানে বলবো 70 লক্ষ। দেখো এই যে লক্ষের ঘর দেওয়া আছে, এখানে 70 লক্ষ বলবো। 8-এর স্থানীয় মান বলবো হলো এখানে কোটি বলবো। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কিভাবে দেশীয় সংখ্যাগুলো আমরা গণনা করব, আমরা কিভাবে বসাইতে পারবো, কিভাবে লিখতে পারবো। আমরা পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আবারও আলোচনা করব, যাতে করে আমরা সকলেই বুঝতে পারি যে কিভাবে আমাদের সংখ্যা পাতন করতে হবে। তাহলে আমরা যাতে বুঝতে পারি কোন সংখ্যাটার মান কত। আমাকে একটা সংখ্যা দিলে আমি যেন বলতে পারি এই সংখ্যাটি হলো, যেমন এখানে যদি 7 লেখে এই ঘরের মধ্যে, তাহলে আমি বলবো 70 লক্ষ। ঠিক আছে, এই ঘরে যদি লিখি আমি বলবো 50,000। এই ঘরে যদি সংখ্যা লিখি তাহলে আমি বলবো যে 3 শতক। এই ঘরে যদি সংখ্যা শুধু সংখ্যা লিখি, বাকিগুলো শূন্য লিখি, তাহলে এখানে বলবো হলো 4000। তাহলে বুঝতে পারছি যে কিভাবে আমরা জিনিসগুলো লিখবো নাকি। তাহলে আমরা আরেকটা জিনিস একটু কাজ করি। ধরো আমরা যদি এখন এরকম একটা জিনিস সাজাই ফেলি, তাহলে কি হয় দেখো তো। ধরো আমরা এখানে কথা অনুসারে কতগুলো অঙ্ক সাজিয়ে ফেলি, তাহলে এখানে শূন্য বসাই দাও। তা তুমি বলো তো, এবার দেখি তোমরা বলো। তাহলে কত লিখছি এখানে বলো তো? 4000। ঠিক না কথা? এখানে লেখা হইলো 4000। ঠিক। তাহলে আবার এরকম কতগুলো ঘর সাজাই দেখো তো, কত মজা করি আমরা শিখবো, কত মজা করে শিখবো। দেখো তোমরা আরেকটা উদাহরণ দিই আমি। তাহলে এইখানে যদি লিখি হলো 5, তাহলে কি হলো দেখো তো। তাহলে কত হলো দেখো তো এবার? 50,000। এই যে হাজার লেখছে, তাহলে এখানে বলবো 50,000। ঠিক না? আরেকটা ঘর আমরা এরকম সাজাই ফেলি। দেখো এবার, তা আমরা সাজাই একটা ঘর। তাহলে আমরা যদি এই ঘরে লিখি, এই ঘরটা লেখা শেষ আমাদের, এই ঘরে লিখি 6, তাহলে দেখো তো কি হলো।
তাহলে এখানে শূন্য, এখানে শূন্য দিলাম, তাহলে এখানে বলবো 6 লক্ষ। দেখো 6 লক্ষটা লেখার সময় কয়টা শূন্য হয়? 1 2 3 4 5, 5টা শূন্য। ষষ্ঠ ঘর হইলে লক্ষর ঘর। তাহলে এইভাবে আমরা তাহলে আরেকটা ঘর অঙ্কন করে দেখি, আরেকটা ঘর অঙ্কন করে দেখি। তাহলে দেখো তো এখানে ষষ্ঠ, এখানে 7 লিখি, তার 7 লিখে দিলাম, এখানে শূন্য দিলাম, এইখানে শূন্য দিলাম, এইখানে শূন্য দিই। তাহলে দেখো তো এবার কত হইলো? 70 লক্ষ হইলো, ঠিক না? ঠিক আছে। তাহলে আমরা যদি তাহলে 70 লক্ষ লিখতে কয়টা শূন্য হলো? 1 2 3 4 5 6, 6টা শূন্য হলো 70 লক্ষ। আর ঘর লাগে আমাদের হলো 60টা ঘর। ঠিক আছে। তাহলে আমরা আরেকটা ঘর যাই, কুড়ির ঘরটা দেখি। এখন ধরো আমাদের এখানে যদি 8 লিখি তাহলে কি হলো বলো তো? তাহলে আমরা বলবো 8 কোটি, ঠিক না কথা? এখানে বলবো কত? 8 কোটি। তাহলে আমরা কিভাবে কোন সংখ্যাগুলো কত প্রকাশ করে আমরা দেখতে এরকম দেখে দেখে বলে ফেলতে পারবো, ঠিক না? তাহলে আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বুঝতে পেরেছি। আর আমরা আগামী ক্লাসে আবার এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখো, সুস্থ রাখো, সেই কামনা করে। আসসালামু আলাইকুম।